আসসালামু আলাইকুম। আচ্ছা, আগের দিন আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেটা হচ্ছে রিপ্রোডাকশন ইন অর্গানিজম। তার মধ্যে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন এবং প্রধানত যে দুই ধরনের রিপ্রোডাকশন জনন, একটা যে সেক্সুয়াল, একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল, যে দুটো আমরা কভার করেছি। তো টুডেজ উই উইল ডিসকাস অ্যাবাউট ভেজিটেটিভ প্রপাগেশন ইন প্ল্যান্ট। তার আগে বলি অ্যাডভান্টেজ of sexual reproduction and disadvantage of asexual reproduction। আগের ক্লাসে বাদ গেছে। তো সেক্সুয়াল রিপ্রোডাকশনের অ্যাডভান্টেজটা কি, সুবিধাটা কি? দেখো, সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে ঘটে, নিচেই যেটাকে বলছি গ্যামেট সৃষ্টি হয়। তার ফলে কি হচ্ছে, সমস্ত ক্রোমোজোম দ্বয়ের কাইজমা ক্রসিং ওভার ঘটছে, যার ফলে তাদের মধ্যে ভ্যারিয়েশন দেখার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই ভ্যারিয়েশন কি করে, অভিব্যক্তিতে সহায়তা করছে। তাহলে অভিব্যক্তিতে অর্থাৎ সরল জীব থেকে জটিল জীব তৈরি হওয়ার একটা প্রবণতা থেকে থাকে। আর কি হয়ে থাকে না, এই অভিব্যক্তির ফলে তাদের মানিয়ে নেওয়ার জন্য বা অ্যাডাপ্টেশনের জন্য কিছু নিউ ক্যারেক্টার সৃষ্টি হয়। তাহলে অভিব্যক্তিতে যেমন ভূমিকা আছে সুবিধা, সেরকম অভিব্যক্তির হওয়ার জন্য যে অভিযোজনগত বৈশিষ্ট্য সেইগুলো চলে আসে তার মধ্যে। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, দেখো, যৌন জনন হচ্ছে অযৌন জননের মতো, কিন্তু মানে একটা জনিত জীবের প্রয়োজন হচ্ছে না, তাদের দুই ধরনের জনিত জীব দরকার। এই দুই ধরনের বিপরীত লিঙ্গের জীব খুঁজে সবসময় সুবিধার্থে পাওয়াটা সম্ভব নয়। তাছাড়া এই জীবের মধ্যে কোন মানে অসুবিধাটা কোথায় না, যৌন জননের ফলে কি হচ্ছে না, অনেক সময় বিপরীত লিঙ্গের যে মিলন সেটা হওয়ার জন্য কিছু শর্ত থাকা চাই, কিছু সুবিধা থাকা চাই, সেটা কিন্তু লক্ষ্য করা যায় না। তো দেখা যাচ্ছে যে, এবং কি হয়, অযৌন জননের মতো যৌন জনন কিন্তু একসঙ্গে তারা অনেকগুলো অপত্য সৃষ্টি করতে পারে না। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আজকে আমরা দেখব যে যৌন এবং অযৌন জনন ছাড়াও যে উদ্ভিদেরাও জনন, তাদের জননের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে, সেটাকে বলা হচ্ছে অঙ্গজ জনন। তাহলে ভেজিটেটিভ প্রপাগেশন ইন প্ল্যান্ট, বাংলায় এটাকে কি বলা হবে, যে উদ্ভিদের অঙ্গজ জনন। দেখো, উদ্ভিদের অঙ্গজ জনন, অঙ্গজ জনন কাকে বলবো না, যে জনন পদ্ধতিতে দেহের কোনো অংশ, উদ্ভিদের কথা বলছি, উদ্ভিদের দেহের কোনো অংশ, উদ্ভিদের দেহ বা দেহের কোনো অংশ থেকে বিচ্ছিন্ন হওয়া বা জনিত জীব থেকে আলাদা হয়ে যাওয়া, যে সমস্ত অংশ কোষ বিভাজনের ফলে তারা কি করছে না, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে নতুন কোনো অপত্য সৃষ্টি করছে, তখন তাকে আমরা বলতে পারি অঙ্গজ জনন। ঠিক আছে, তাহলে কি বললাম, যে উদ্ভিদ দেহ বা দেহ অংশ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর উদ্ভিদ যখন কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি হয় না, নতুন অপত্য সৃষ্টি করে, তখন তাকে বলছি উদ্ভিদের অঙ্গজ জনন। একক আছে, যৌন জননেরও একক আছে, আগের দিন বলেছিলাম কি, বিপরীত গ্যামেট, সেরকম উদ্ভিদের অঙ্গজ জননের একক আছে। একক মানে কি, একক মানে যে তোমার যেটার সহায়তাতে অঙ্গজ জননটা ঘটবে, যেটার প্রধান মানে উপাদান, যেটা না থাকলে কিন্তু অঙ্গজ জনন ঘটা সম্ভব নয়, সেগুলোকে বলা হচ্ছে একক। তাহলে বোঝা গেছে উদ্ভিদের অঙ্গজ জনন কি। একক হচ্ছে গ্রন্থিকন্দ, স্ফীতকণ, এগুলো গ্রন্থিকণ স্ফীতকণ কি কাজে দেখা যায় পরে ডিসকাস করছি। ঠিক আছে, আর দেখো, এই অঙ্গজ জনন বোঝা গেছে কাকে বলে, এর কিছু বৈশিষ্ট্য আছে, মুখে বলছে লিখে নেবে। হ্যাঁ, দেখো, অঙ্গজ জননের বৈশিষ্ট্য হচ্ছে যে এই জননে কিন্তু অযৌন জননের মতো একটাই জনিত জীবের প্রয়োজন হয়। তাহলে বৈশিষ্ট্য হিসেবে কি বলতে পারি, যে এখানে কি হয়, একটাই জনিত জীবের প্রয়োজন ঘটে। ঠিক আছে, অঙ্গজ জননের ক্ষেত্রে কি হয় না, অপত্য জীব মাতৃজীবের হুবহু একই রকম দেখতে হয়। কি হয় এখানে না, অপত্য জীব মাতৃজীবের হুবহু
একই রকম দেখতে হয়। ঠিক আছে, আর কি দেখা যায় এখানে, এই জননের মধ্যে যেহেতু কোনো বিপরীত লিঙ্কের প্রয়োজন পড়ছে না, গ্যামেট সৃষ্টি হচ্ছে না, তো এখানের মধ্যে ক্রসিং ওভার ঘটে না, তো এর মধ্যে কিছু ভ্যারাইটি লক্ষ্য করার প্রবণতা নেই। তাহলে এখানে কি বলতে পারি যে ক্রসিং ওভার ঘটে না, ক্রসিং ওভার না ঘটায় কি হয় না ভেরিয়েশন লক্ষ্য করা যায় না। আচ্ছা, আর কি হবে বৈশিষ্ট্য না, অঙ্গজ জননের ক্ষেত্রে কি হয়, এটা কিন্তু প্রথমে কি জীবাচনের ফলে হয়, মাইটোটিক ডিভিশন। আর কি হয়ে থাকে না, এই অঙ্গজ জনন হচ্ছে একসঙ্গে তারা অনেক অপত্য সৃষ্টি হতে পারে। তাহলে একসঙ্গে অনেক অপত্যের সৃষ্টি হয়। আর কি আমরা বলতে পারি যে এটা হচ্ছে খুব সরল একটা প্রক্রিয়া না, দেখবো কোনো কোনো এমন এমন সুন্দর জিনিস আছে, যে জবা গাছ, জবা ফুলের বা লেবু গাছের কি, তুমি একটা ডাল কেটে নিয়ে এসো, একটা 25 থেকে 30 সেন্টিমিটার একটা কাণ্ড একটা অংশ কেটে নিয়ে এসে তুমি মাটিতে বসিয়ে দাও, আপনা আপনি দেখা যাবে ওখান থেকে আপনা আপনি, মানে প্রকৃতির কি অবদান না, মানে আশ্চর্যজনক ব্যাপার। একটা পাথরকুচি পাতাকে তুমি কিছুদিন ধরে মাটিতে জাস্ট নর্মাল ফেলে রেখে দাও, তাকে তোমার কিচ্ছু যত্ন করা দরকার নেই, দেখবে সেখান থেকে আপনা আপনি কি হচ্ছে নতুন প্ল্যান্ট। ঘাস সেও তাই। তো এই ধরনের জিনিসগুলো যে কি, তাহলে খুব সরল একটা পদ্ধতি যেখানে একসঙ্গে অনেকগুলো অপত্য সৃষ্টি হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তাহলে এখানে কিন্তু একটাই জনিত জীবে প্রজনন ঘটে, এই জীব মাতৃ জীবে হুবহু একই রকম দেখতে হয়। এখানে মিওটিক ডিভিশন দেখা যায় না, মাইটোটিক ডিভিশন দেখা যায়, ক্রসিং ওভার না ঘটায় ভেরিয়েশন লক্ষ্য করা যায় না, এবং একসঙ্গে অনেকগুলো অপত্য জীবের সৃষ্টি হয়ে থাকে। আর এটি এক ধরনের সরল একটা প্রক্রিয়া, পয়েন্টগুলো মনে রেখো। এবার দেখো, তাহলে আজকে আমরা পড়ছি উদ্ভিদের অঙ্গজ জনন, মাইন্ডেড। এই উদ্ভিদের অঙ্গজ জনন আবার দুই ধরনের, এই অঙ্গজ জনন দুই ধরনের। একটা হচ্ছে কি ন্যাচারাল ভেজিটেটিভ প্রপাগেশন, মার্কার বোঝা যাচ্ছে, এটা একটা সমস্যা ঠিক আছে। আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রপাগেশন, অর্থাৎ এর বাংলা মানে কি, প্রাকৃতিক অঙ্গজনন আর কৃত্রিম অঙ্গজনন। এটা হচ্ছে না ন্যাচারাল মেথড, ভেজিটেটিভ মেথড হবে, হ্যাঁ, প্রাকৃতিক অঙ্গজ পদ্ধতি, আর এটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি, মেথড। ঠিক আছে, নোট করে নাও। তাহলে দেখো, ন্যাচারাল মেথড বা ন্যাচারাল ভেজিটেটিভ মেথড প্রপাগেশন, প্রাকৃতিক অঙ্গজ জনন পদ্ধতি আর কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি। তো এই দুটোর আবার অনেকগুলো স্টেপ আছে, মানে এইগুলো আবার বিভিন্ন উপায়ে ওয়েতে প্রাকৃতিক অঙ্গজ জনন বিভিন্ন ভাবে হয়ে থাকে, তার রুট, তার স্টেম, তার লিভ, ওকে। আর কৃত্রিম অঙ্গজ জননটা আমরা দেবো গ্রাফটিং, তারপর তোমার লেয়ারিং, কাটিং ইত্যাদি। তো ফার্স্টে আমরা পড়বো উদ্ভিদ অঙ্গজ জননের মধ্যে প্রথম পড়বো ন্যাচারাল ভেজিটেটিভ মেথড প্রপাগেশন আর প্রাকৃতিক অঙ্গজ জনন, দেন আমরা পড়বো আর্টিফিশিয়াল। তো এই ন্যাচারাল ভেজিটেটিভ মেথড বা প্রপাগেশনের প্রাকৃতিক অঙ্গজ জনন কাকে বলবো, যে পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে উদ্ভিদের দেহ থেকে, জনিত দেহ থেকে কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে নতুন অপত্য সৃষ্টি করছে প্রাকৃতিক উপায়ে, তখন তাকে আমরা বলবো প্রাকৃতিক অঙ্গজ জনন। এই প্রাকৃতিক অঙ্গজ জনন আবার কি কি উপায়ে হয়ে থাকে, মানে কোন কোন অংশের মাধ্যমে অঙ্গজ জননটা হয়ে থাকে না, ফার্স্ট হচ্ছে রুট, অবশ্যই নোট করবে। সেকেন্ড হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেম, দেখো তাহলে উদ্ভিদের জনন হলো বললাম দুই ধরনের, একটা হচ্ছে
ন্যাচারাল মেথড ভেজিটেটিভ প্রপাগেশন, প্রাকৃতিক অঙ্গজনন পদ্ধতি, যেটা আমরা আগে ক্লিয়ার করবো, দেন আমরা পড়বো কৃত্রিম আর্টিফিশিয়াল। তো প্রাকৃতিক অঙ্গজনন পদ্ধতি মানে প্রাকৃতিক উপায়ে কত ধরনের হয়ে থাকে। ফার্স্ট হচ্ছে দেখো রুট, মূলের দ্বারা। আন্ডারগ্রাউন্ড স্টেম মানে মাটির নিচে কাণ্ড বা ভূনিম্নস্থ কাণ্ড যেটাকে বলা হয়ে থাকে। সাব এরিয়াল অর ক্রিপিং স্টেম, ক্রিপিং স্টেম মানে তোমার লতানো যে কাণ্ড, দেখবো আমরা সবকিছু। দেন এরিয়াল স্টেম, লিভস, বুলবিল অ্যান্ড টিউরিয়ার। তো এইগুলো নোট করে নাও, ঠিক আছে। এই এতগুলো দেখবো যে এই সমস্ত অংশের দ্বারা কি হচ্ছে, মাধ্যমে অঙ্গজনন সম্পন্ন হচ্ছে কিভাবে। ক্লিয়ার? খুব ডিটেলসে নেই। আর এই একই জিনিস মানে আমি তো বলবোই, তার সঙ্গে সঙ্গে ক্লাস 11-এর যে সব থেকে বড় চ্যাপ্টার উদ্ভিদের অঙ্গ সংস্থান, মরফোলজি, প্ল্যান্ট মরফোলজি, সেখানে কিন্তু ডিটেলসে ছিল এগুলো। মানে এই তোমাদের 12-এর থেকে ওখানে বেশি ছিল, তোমাদের এখানে তো বোটানি পার্ট একদমই কম আছে, তো ওখানে ডিটেলসে ছিল, যেটা এখানে কিন্তু সবটা নেই। ছাড়ো, দেখো তাহলে ন্যাচারাল মেথড ভেজিটেটিভ প্রপাগেশনের ফার্স্ট পড়বো রুট। স্টেপগুলো মনে রাখবে স্টেপ ওয়াইজ। তাহলে এর প্রথম হচ্ছে কি বললাম, 1 নাম্বার হচ্ছে রুট। ওকে, দেখো তো মূলের দ্বারা কি হয়ে থাকে না, উদ্ভিদের বিভিন্ন প্রকারের মূল, প্রধান মূল যেটাকে স্থানিক মূল বলা হয়, আর একটা হচ্ছে অস্থানিক মূল না, মানে মেন রুট থেকে যখন শাখা প্রশাখা যুক্ত পাশে সূক্ষ্ম সূক্ষ্ম যখন আরো যে রুট মূলগুলো থাকে তাকে আমরা বলছি অস্থানিক মূল। তো সেই ট্যাপ রুট এবং অস্থানিক যে মূল, সেই মূলের মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয়ের ফলে, খাদ্য সঞ্চয় করে বৃদ্ধির ফলে যে জনন সম্পন্ন করে এবং অপত্য সৃষ্টি হয়, তখন তাকে বলা হচ্ছে যে মূলের দ্বারা অঙ্গজনন। তাহলে মূলের দ্বারা জনন কাকে বলবো না, বিভিন্ন উদ্ভিদের প্রধান মূল বা অস্থানিক মূল খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে, বিভিন্ন উদ্ভিদের প্রধান মূল এবং অস্থানিক মূল খাদ্য সঞ্চয়ের জন্য, মানে সেই মূল খাদ্য যখন সঞ্চয় করে সেখানে, তখন জায়গাটা স্ফীত হয়, স্ফীত হয়ে সেই অংশটাই যখন জননে অংশ সহায়তা করে, তখন তাকে বলা হচ্ছে না মূলের দ্বারা অঙ্গজনন। ক্লিয়ার? এবারে দেখো মূল বললাম 2 ধরনের, একটা কি বললাম না স্থানিক মূল, আর 2 বললাম অস্থানিক মূল। দেখো যদি আমি এটা নর্মাল দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে কি, এটা স্থানিক মূল বা ট্যাপ রুট। ওকে, আর যদি আমি দেখাই, ধরো দেখতে পাচ্ছ এই যে প্রধান মূলের সঙ্গেও যে আরো সূক্ষ্ম সূক্ষ্ম যে মূলগুলো আছে, মূলগুলো বর্তমান ক্ষুদ্র, সেইগুলোকে আমি কি বলবো অস্থানিক মূল, বা কি বলা হয় লেখো অ্যাডভার্টিসিয়াস। ওকে, রুট বা এটা হচ্ছে কি অস্থানিক মূল। তাহলে প্রধান মূল এবং অস্থানিক মূল, তো প্রধান মূল থেকে কি ভাবে দেখবো যে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, আর অস্থানিক মূলটা দেখবো। তোমাদের বই কিন্তু এইগুলো শুধুমাত্র এটুকুই আছে যে মূলের দ্বারা অঙ্গজনন কাকে বলে না, উদ্ভিদের প্রধান মূল এবং অস্থানিক মূল ভবিষ্যতে খাদ্য সঞ্চয়ের জন্য বৃদ্ধিপ্রাপ্ত হয়ে অঙ্গ জননের সহায়তাকারী অঙ্গ সৃষ্টি করে, মানে অপত্য উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, তো সেখান থেকে তখন সেটাকে বলছে। আর কিছু যেমন নেই, তখন আমি বলছি দেখো। তাহলে মূল বললাম সাধারণত প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে তো স্থানিক মূল বা ট্যাপ রুট, আর একটা অস্থানিক মূল। তো সেই মূলের প্রধান কি বললাম যে স্থানিক মূল। তাহলে স্থানিক মূলের দ্বারা অঙ্গজনন যেভাবে পড়াচ্ছে সেভাবেই করবে। তাহলে ফার্স্ট বললাম যে ভেজিটেটিভ প্রপাগেশন ইন প্ল্যান্ট কি, এটা 2 টাইপের, ন্যাচারাল মেথড ভেজিটেটিভ প্রপাগেশন এন্ড আর্টিফিশিয়াল। ন্যাচারাল মেথডের কোন কোন স্টেপগুলো বললাম, সেই স্টেপের মধ্যে প্রথম আমি পড়ছি রুট। সেই রুটের দ্বারা হচ্ছে রুট আবার 2 প্রকারের, স্থানিক এবং অস্থানিক। তার মধ্যে দেখবো যে অস্থানিক মূলের দ্বারা অঙ্গজননটা কিভাবে হয়ে থাকে। দেখো অস্থানিক মূল থেকে উৎপন্ন, অস্থানিক মূলের দ্বারা উৎপন্ন হচ্ছে তোমার ফার্স্ট হচ্ছে 1 নাম্বার, এখানে কি হয়ে থাকে ফিউজিফর্ম, বা বলতে পারো যে স্থানিক মূলের
স্থানিক মূল থেকে উৎপন্ন সঞ্চয়ী মূলের দ্বারা হচ্ছে তোমার বৃদ্ধি। তো প্রথম হচ্ছে ফিউজিফর্ম, রুটের স্থানিক মূল থেকে উৎপন্ন সঞ্চয় মূল। প্রথম আমরা দেখবো কি ফিউজিফর্ম বা মূলাকাকার বা মূলাকাকার। ঠিক আছে, তো রুট পড়ছি, রুটের মধ্যে দুই ধরনের মূল, স্থানিক মূল, সেই স্থানিক মূল থেকে কিভাবে সৃষ্টি হয় ফিউজিফর্ম। দেখবো যে এই যে বললাম যে রুটের মধ্য দিয়ে অঙ্গজনন, মানে রুটের কোনো অংশ যখন ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় ফলে মোটা হয়ে স্ফীত হয়ে যায়, তখন সেখান থেকে আমরা কি বলতে পারি যে জনন সম্পন্ন হচ্ছে। স্বাভাবিক, কারণ সেই অংশটা থেকে যখন আবার পরবর্তীকালে মূল, মুকুল, শেকড়, সেখান থেকে আবার নতুন অপত্য উৎপন্ন হচ্ছে। তাহলে ফিউজিফর্ম বা মূলাকাকার হচ্ছে দেখবো যে সমস্ত উদ্ভিদের মূলের কি হয়, মধ্যাংশটা স্ফীত হয়। কিসের জন্য? ভবিষ্যতে খাদ্য সঞ্চয় করার জন্য। আর দুই পাশটা সরু হয়ে থাকে, সেই সমস্ত উদ্ভিদকে আমরা বলবো, সেই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কি বলবো না ফিউজিফর্ম বা মূলাকাকার বৃদ্ধি দেখা যায়। কেমন? এই দেখো, তাহলে এক্ষেত্রে কি ঘটনাটা কি হচ্ছে না রুটের মধ্যাংশটা, এটা কি হচ্ছে রুটের মধ্যাংশটা স্ফীত, আর দেখো দুই পাশ হচ্ছে তোমার সরু। তাহলে যখন রুট মূল ভবিষ্যতে খাদ্য সঞ্চয়ের জন্য মধ্যাংশ স্ফীত হয়ে যায় এবং দুই পাশ সরু হয়ে যায়, এবং তার ফলে কি হচ্ছে একটা নতুন, সেখান থেকে জননের মাধ্যমে সেখানে রুট গজাবে, মুকুল হবে, সেখান থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। তো সেটা তাকে বলা যায় ফিউজিফর্ম বা মূলাকাকার। এটা কার ক্ষেত্রে দেখা যায়? এটা দেখা যায় র্যাডিশের ক্ষেত্রে। এটা এক্সাম্পল গুলো মনে রাখবে, এক্সাম্পলটাই মেন, আমি বোঝানোর জন্য বলছি। র্যাডিশ, যার বাংলা হচ্ছে মূলা। ওকে, এটা মনে রাখার চেষ্টা করবে। তো দেখো এখান থেকে আবার এই মূলার গায়ে থেকে অসংখ্য কি হয়, মূল দেখা যায় না, মূল লক্ষ্য করা যায়, রুট লক্ষ্য করা যায়, তো অস্থানিক স্থানিক প্রকৃতির রুট লক্ষ্য করা যায়। এবার এখান থেকে যখন আবার নতুন করে আবার কি হবে, আবার মূলা গাছ তৈরি হবে। তাহলে বোঝাচ্ছে রুটের মাধ্যমে কিভাবে অঙ্গজনন সৃষ্টি হচ্ছে। ফার্স্ট হচ্ছে ফিউজিফর্ম। আচ্ছা, সেকেন্ড যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কনিক্যাল। দ্বিতীয় ভাগ হচ্ছে স্থানিক মূলের কনিক্যাল বা শঙ্খবাকার, মানে শঙ্কুর মতো দেখতে। তাহলে এই ক্ষেত্রে দেখবো যে স্থানিক মূলের, অর্থাৎ রুটের যে স্থানিক মূল মানে প্রধান মূল, সেই প্রধান মূলের গোড়ার দিকটা চওড়া আর নিচের দিকটা সরু হয়ে যায়। মানে মোটামুটি ভাবে গোড়ার দিকটা চওড়া থাকে আর নিচের দিকটা সরু হয়ে যায়। তাহলে এইখানে ক্ষেত্রে কি হয়, গোড়ার দিকটা চওড়া আর নিচের দিকটা কি হয়, সরু। এগুলো কি করছে না মূল, কি বললাম, ভবিষ্যতের খাদ্য সঞ্চয়ের ফলে এই ধরনের আকৃতির শেপ নিচ্ছে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আবার কি হবে না অস্থানিক প্রকৃতির মূল সৃষ্টি হবে, সেখান থেকে আবার উদ্ভিদ উৎপন্ন হবে। তাহলে মূলের ভবিষ্যতে খাদ্য সঞ্চয়ের জন্য বিভিন্ন অংশে খাদ্য সঞ্চয়ের ফলে বিভিন্ন ভাবে রুট থেকে উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। তাহলে গোড়ার দিকটা উপর দিকটা চওড়া হয়, নিচের দিকটা সরু হয়। এটা কার ক্ষেত্রে দেখা যায়? এটা দেখা যায় ক্যারট। এটার এক্সাম্পল হচ্ছে ক্যারট বা গাজর। এইগুলো উদাহরণগুলোকে মনে রেখো। নাম যে ফিউজিফর্ম মানে দুই প্রান্ত সরু, মধ্যবর্তী অংশটা মোটা। কিসের অংশ? রুট। কেন? ভবিষ্যতে খাদ্য সঞ্চয় করার জন্য। সেখান থেকে স্থানিক মূলের দ্বারা আবার যখন উদ্ভিদ সৃষ্টি হচ্ছে তখন দেখা যাচ্ছে। তাহলে সেটা এক্সাম্পল মনে রাখলে। এখন হচ্ছে কনিক্যাল শেপ। এবার একটা জিনিস দেখো, যদি এইগুলো হাতের কাছে সংরক্ষণ মানে পাওয়া যায় ইজিলি, তো সেগুলোকে প্র্যাকটিক্যালি দেখানোটা একটু সহজ মনে রাখার উপায়। তো আমার কাছে কয়েকটা মাত্র জিনিস আছে, আমি সেটা দিয়ে দেখানোর চেষ্টা করছি, সবগুলো নেই। দেখো বোঝানোর সুবিধার্থের জন্য শেপটা কিরকম দেখছো, এটা তো রুটই, তো এটা আন্ডারগ্রাউন্ড, মাটির নিচে। তাহলে সেই রুট যখন মূল, স্থানিক মূল, প্রধান মূল, ট্যাপ রুট, যখন দেখো উপরের ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয়ের ফলে চিন্তা ভাবনা করে উপরের অংশটা দেখো তুলনামূলকভাবে চওড়া আর নিচের অংশটা শঙ্কুর মতো নেমে গেছে, তখন তাকে কি বলা হচ্ছে?
তখন বলা হচ্ছে কনিক্যাল বা শঙ্কাকার। তো আরেকটা জিনিস এই দেখতে পাচ্ছ, দেখো এই যে এখানে এখানে বোঝা যাচ্ছে না, এই যে ছোট ছোট দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে তোমার কি অস্থানিক মূল। আর এই যে গাটা দেখতে পাচ্ছ, এই বডিটা, এগুলো হচ্ছে কি শুল্কপত্র, একদমই সূক্ষ্ম একদমই ক্ষুদ্র আঁশ আকৃতির, এগুলো কি হচ্ছে না শুল্কপত্র লক্ষ্য করা যাচ্ছে। আর এইগুলো হচ্ছে এখান থেকে অস্থানিক প্রকৃতির মূল সৃষ্টি হবে রুট, এটা আবার কি হবে নতুন করে জন্মাবে। তাহলে ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা দেখবো ন্যাপি ফর্ম বা সালগামাকার। সবগুলো আমার কাছে নেই, নাহলে তোমাদেরকে দেখিয়ে দিতাম। দেখো, থার্ড হচ্ছে অস্থানিক মূল থেকে উৎপন্ন সঞ্চয়ী মূল। এবার সঞ্চয়ী মূল থেকে আবার ভবিষ্যতে স্থানিক মূল অস্থানিক মূল সৃষ্টি হয়ে গাছ জন্মাবে, তাই না? সেজন্যই বলা হচ্ছে যে প্রাকৃতিক উপায়ে দেখো কিভাবে কত সুন্দরভাবে মূল সে ফিউচারের জন্য খাদ্য সঞ্চয় করছে এবং সেখান থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে উদ্ভিদ জন্মাচ্ছে। থার্ড হচ্ছে ন্যাপি ফর্ম। ন্যাপি ফর্ম বা একে আরেকটা নামে কি বলা হয়, ইংলিশ টার্মটা রাখো, সালগামাকা বলা হয়। এটা কি? এটা হচ্ছে তোমার গোড়ার দিকটা অত্যন্ত স্ফীত হয় এবং নিচের দিকটা হঠাৎ করে শুরু হয়ে যায় লেজের আকারে। রুট যখন ভবিষ্যতে খাদ্য সঞ্চয়ের জন্য কি হয়ে থাকে, এই গোড়ার দিকটা মোটা হয়ে যায় আর নিচের দিকটা হঠাৎ করে শুরু হয়ে যায়, হঠাৎ করে। এটা কার ক্ষেত্রে খেয়েছো? এটা হচ্ছে তোমার বিট, তাই না? বিটের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাহলে ফিউচারের জন্য খাদ্য সঞ্চয়ের জন্য মূলের আবার কত রকমের ভাগ, আমি সেটা দেখাচ্ছি যে মূল আবার কোন মানে সব যায় সব ক্ষেত্রে যে শুধুমাত্র মধ্যবর্তী অংশে এই ফিউচারের জন্য খাদ্য সঞ্চয় করে, হ্যাঁ, যে সঞ্চয় মূল সৃষ্টি করে সেটা নয়। দেখো মধ্যবর্তী অংশ করে সঞ্চয় মূল সৃষ্টি হচ্ছে, উপরের অংশ খাদ্য সঞ্চয় করছে, তার সঙ্গে সঙ্গে দেখো যে ন্যাপি ফর্ম হচ্ছে সালগামাকার, মানে উপরের অংশটা অত্যন্ত ভাবে স্থিত হয়ে যায়, দিয়ে আস্তে দিয়ে হঠাৎ করে সাডেনলি নিচের অংশটা শুরু হয়ে পড়ে। ওকে, কাঁধে দেখা যায়, বিচে লক্ষ্য করা যায়। এবার দেখো আর দেখা যায় এটা সন্ধ্যা মালতী গাছে, এটা কার দেখা যায়? সন্ধ্যা মালতী গাছের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাহলে এই যে স্থানিক মূল থেকে উৎপন্ন সঞ্চয়ী মূল, সেখান থেকে সৃষ্টি উদ্ভিদ, সেই এক্সাম্পল গুলো এবং এর ডায়াগ্রামটা মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো নেক্সট হচ্ছে অস্থানিক প্রকৃতি। তাহলে সরি, তার আগে হচ্ছে যে আগেরটা বললাম স্থানিক মূল থেকে সৃষ্টি, আর এখন হবে তার আরেক ধরনের রুট কি বলেছিলাম? অস্থানিক রুট, তাই না? তাহলে অস্থানিক মূল থেকে সৃষ্টি সঞ্চয় মূল। এর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি না কন্দাল, কন্দাল বা আর একটা কি নাম আছে এর, টিউবারাস রুট। দেখো এবার একটা আমরা দেখলাম যে যেটা ট্যাপ রুট, এই প্রধান মূলটা, ঠিক আছে? আর এখন যেটা পড়বো সেটা হচ্ছে কি না প্রধান মূলের পাশাপাশি যে সূক্ষ্ম সূক্ষ্ম সরু মূল থাকে তাকে আমরা অস্থানিক মূল বলছি। সেটা সবসময় যে মাটির নিচে থাকবে তার কোনো মানে নেই, মাটি সংলগ্ন উপরের কাণ্ড থেকেও সেই মূল কি হয় না অনেক সময় লক্ষ্য করা যায়। তাহলে কন্দাল বা টিউবারাস রুট হচ্ছে যে রাঙা আলু শাঁক আলু এদের কাণ্ড থেকে উৎপন্ন অস্থানিক মূল খাদ্য সঞ্চয়ের ফলে রসালো এবং স্ফীত হয়, তখন তাকে বলা হচ্ছে। তাহলে রাঙা আলু শাঁক আলু সকলে দেখেছো, আমরা তো খাই, কি জানা দরকার যায় না, যাই হোক ছাড়ো। তো সেই রাঙা আলু শাঁক আলু এদের কি হচ্ছে এই প্রধান মূল নয়, কিন্তু অস্থানিক যে মূল, তো সাইডে যে মূলগুলো, সেই মূলগুলো ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত এবং রসালো। আমরা যখন শাঁক আলু খাই সেটা কি রসালো না, রসযুক্ত না? তো সেটা কি খাচ্ছি? সেটা আমরা মূল খাচ্ছি। এখন ক্লিয়ার? মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করছে, সেটা কি মূল খাচ্ছি আমরা? অস্থানিক মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয়ের ফলে যখন স্ফীত এবং রসালো হয়ে ওঠে তখন সেই ধরনের মূলকে বলা হচ্ছে কন্দাল বা টিউবারাস রুট। তাহলে এটা কাদের দেখা যায় বললাম? এটা দেখা যায় বললাম রাঙা আলু, আর কেউ দেখা যায় না শাঁক আলুর ক্ষেত্রে দেখা যায়। এই যে এই রুটের ক্ষেত্রে কিন্তু কোনো পার্টিকুলার শেপ থাকে না। তোমরা বলবে যে হ্যাঁ কেন থাকে না, শাঁক আলু তো শেপ আছে না, শুধুমাত্র শাঁক আলু বললে তো আর কন্দাল বা টিউবারাস রুট হয়ে থাকে না, আরো বিভিন্ন এক্সাম্পল আছে।
তো এদের কিন্তু নির্দিষ্ট পার্টিকুলার যে হ্যাঁ ওরা ওই গাজরের মতো ওই একই শেপের হবে সেটা কিন্তু হয় না, এরা হচ্ছে কোনো ইরেগুলার শেপ, তাহলে নির্দিষ্ট কোনো আকার থাকে না। যেমন ধরো মূলা, গাজর, বিট এগুলো কিন্তু পার্টিকুলার শেপ হয়, যে তার উপরের দুদিকে অংশ সরু, মধ্যবর্তী অংশ স্ফীত হবে। মূলা, গাজরের ক্ষেত্রে উপরের অংশটা একটু মোটা হবে, নিচের অংশটা সরু, কনিক্যাল শেপ। ক্লিয়ার? তাহলে যখন অস্থানিক মূল, সাইডের মূলগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম মূল, প্রধান মূলের পাশের মূলগুলো যখন ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয়ের ফলে রসালো এবং স্ফীত হয়ে যায় সেই এবং সঞ্চয় মূল তৈরি করে, তখন তাকে বলা হচ্ছে কন্দাল বা টিউবারাস মূল। কার দেখা যায়? রাঙা আলু এবং শাক আলু। বারবার বলছি এক্সাম্পলগুলো কিন্তু মনে রাখবে। দিতেই পারে স্থানিক মূল অস্থানিক মূলের পার্থক্য, দিতেই পারে স্থানিক মূল অস্থানিক মূলের উদাহরণ চাইতেই পারে। তাহলে নেক্সট হচ্ছে গুচ্ছিত মূল। যখন অনেকগুলো স্থানিক মূল, এই অনেকগুলো স্থানিক মূল কাণ্ডের যে পর্ব অংশটা, পর্ব তো জানো কোনটা, তো সেই পর্ব অংশ থেকে মানে মূল কাণ্ডের অস্থানিক মূল, যখন অনেকগুলো অস্থানিক মূল কাণ্ডের পর্বের গোড়া থেকে বা কাণ্ডের গোড়ার পর্ব গুচ্ছাকারে উৎপন্ন হয়, তখন তাকে বলা হচ্ছে। তাহলে অনেকগুলো অস্থানিক মূল যখন কাণ্ডের গোড়ার যে পর্ব সেখান থেকে যখন গুচ্ছাকারে একসঙ্গে অবস্থান করছে, তখন তাকে বলা হচ্ছে গুচ্ছিত মূল। কাদের দেখা যায়? ডালিয়া, শতমূল। ডালিয়া, শতমূলিতে কি ধরনের মূল দেখা যায়? স্থানিক মূল না অস্থানিক মূল? অস্থানিক মূল দেখা যায়। কি মূল? গুচ্ছিত মূল। অর্থাৎ কাণ্ডের গোড়া থেকে পর্ব থেকে অনেকগুলো মূল যখন একসঙ্গে গুচ্ছাকারে উৎপন্ন হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে। এবারে দেখো, এই যদি এগুলো প্র্যাকটিক্যাল দেখা যায়, তাহলে তোমাকে ডালিয়া গাছকে অবজার্ভ করতে হবে, ডালিয়া গাছের উপরে তোমার সেই মূলটাকে লক্ষ্য করতে হবে, তাহলে তোমার পার্টিকুলার মনে থাকবে। কিন্তু সেগুলো তো আমাদের কাছে অত সংগ্রহ নেই, তাই না? এবার দেখো, আগেটা যেটা বললাম যে গুচ্ছিত মূল, সেই হচ্ছে তোমার মূলগুলো স্ফীত, অর্থাৎ মোটা মোটা যে অস্থানিক মূল, সেই মোটা মোটা মূলগুলো একসঙ্গে গুচ্ছিত আকারে অবস্থান করছে। আর নোডিউলাস রুট হচ্ছে যে এক্ষেত্রে অস্থানিক মূল কিন্তু মূলগুলো সরু হবে। সরু প্রকৃতির সরু সরু অস্থানিক মূল যখন কি হয়, একটা গুটি বা মানে এই যখন সরু সরু অস্থানিক মূলের সামনের প্রান্তটা হঠাৎ করে স্ফীত হয়ে যায়, স্ফীত হয়ে গোলাকার বা গুটি ন্যায় ধারণ করে, তখন তাকে বলা হয়। তাহলে এগুলো প্র্যাকটিক্যালি দেখাটা বেশি সুবিধা। তাহলে কি বললাম যে নোডিউলাস রুট হচ্ছে যখন সরু সরু, মানে ধরো এই ধরনের মানে সরু সরু যখন কি হচ্ছে অস্থানিক রুট কি করছে না, একসঙ্গে গুচ্ছিত থেকে একটা গুটির মতো, মানে এই ধরনের জট পাকিয়ে গুটির মতো গোলাকার ন্যায় ধারণ করছে, তখন তাকে বলা হচ্ছে নোডিউলাস। কালে দেখা যায় এটা মুথা ঘাসের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাহলে ক্লিয়ার? স্থানিক মূল থেকে সৃষ্টি সঞ্চয় মূল কিভাবে অঙ্গজননের একক হিসেবে কাজ করছে, অস্থানিক প্রকৃতির মূল কিভাবে অঙ্গজননের একক হিসেবে কাজ করছে। দেখো, এগুলো তোমাদের বইতে অত ডিটেলস নেই, হালকা উপরে উপরে আছে, আর খুব এগুলো লাগেও না, তেমন কিছু ইম্পর্টেন্ট নয়। এগুলো আগে ক্লাস 11-এ পড়েছো, জাস্ট একটু মানে সবকিছু তো বই আসবে, পরীক্ষা আসবে, সেই জন্য পড়বো সেটা তো না, একটু জেনে রাখা ভালো গাছপালা সম্পর্কে। তাহলে দেখো, সেকেন্ড আমরা যে প্রথম ভাগ বলেছিলাম রুট, ন্যাচারাল ভেজিটেটিভ প্রপাগেশনের প্রাকৃতিক অঙ্গজননের, এন্ড সেকেন্ড হচ্ছে তোমার আন্ডারগ্রাউন্ড স্টেম। আন্ডারগ্রাউন্ড স্টেম হচ্ছে মাটির নিচে থাকা কাণ্ড। তাহলে এই মাটির নিচে থাকা কাণ্ড আমরা দেখবো যে এও কিন্তু অঙ্গজননের সহায়ক একক হিসেবে সহায়তা করছে। কি এটা না, মাটির নিচে অবস্থিত কাণ্ড বা কাণ্ডের অংশ বিশেষ খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত পরিবর্তিত হয়ে জননে সহায়ক অঙ্গ গঠন করে। মাটির নিচে অবস্থিত কাণ্ড ভবিষ্যতের খাদ্য সঞ্চয়ের জন্য মাটির নিচে কিন্তু আন্ডারগ্রাউন্ড স্টেম বলা হয়েছে, মাইন্ডেড ভূনিম্নস্থ বা মৃদগত মাটির নিচে অবস্থিত কাণ্ড যখন ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে পরিবর্তিত হয়ে গঠনের পরিবর্তন হয়ে অঙ্গ জননের সহায়ক একক হিসেবে কাজ করছে। একক মানে কি বললাম, যে অংশটা থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, যেখান থেকে উদ্ভিদ অপত্য উৎপন্ন হচ্ছে, তাকে সেটা একক হিসেবে কাজ করছে, তখন তাকে বলা হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেম বা ভূনিম্নস্থ কাণ্ডের দ্বারা উদ্ভিদের অঙ্গজন। অর্থাৎ অনুকূল পরিবেশের পাওয়া মাত্রই ভূনিম্নস্থ কাণ্ড থেকে যখন নতুন কোনো অপত্য সৃষ্টি হয়, তখন তাকে বলা হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেম। তো এই আন্ডারগ্রাউন্ড স্টেমের মধ্যে ফার্স্ট আমরা পড়বো গ্রন্থিকাণ্ড বা রাইজোম। ফার্স্টে দেখো বলি স্ফীতকন্দ। এর হচ্ছে প্রথম হচ্ছে কি স্ফীতকন্দ।
আগের প্রথমে বলেছিলাম না একক হিসেবে। তো স্ফীতকন্দ বলবো, গ্রন্থিকন্দ বলবো, কন্দ বলবো, তাহলে এইগুলো কি মাটির নিচে কাণ্ড, সে যখন খাদ্য সঞ্চয়ের জন্য তার আকারের পরিবর্তন করছে, স্ফীত হচ্ছে, সেখান থেকে সেই অংশটা, যে অংশটা খাদ্য সঞ্চয়ের ফলে সঞ্চয়ী মূল আকার ধারণ করলো, সেই অংশটা কি হচ্ছে না সেখান থেকে মূল, মুকুল, সেখান থেকে তোমার অস্থানিক মূল সৃষ্টি হয়ে কি হবে, আবার পুনরায় নতুন অপত্য সৃষ্টি করবে, তাই না? তাহলে স্ফীতকন্দ বা একে কি বলা হয়, টিউবার। দেখো এটার ক্ষেত্রে কি হয়, স্ফীতকন্দ কি হচ্ছে জিনিসটা না, আলু দেখেছো, আলুর পর্ব থেকে অবস্থিত যে মুকুল, সেখান থেকে যখন নতুন সৃষ্টি হচ্ছে তখন স্ফীতকন্দ। তাহলে বললাম যে কন্দ মানে স্টেম থেকে যখন স্টেমটা যখন আন্ডারগ্রাউন্ড স্টেম ইন ফিউচার খাদ্য সঞ্চয়ের জন্য যখন পরিবর্তনশীল হয়, স্ফীত হয়, তখন সেখান থেকে বিভিন্ন ধরনের অঙ্গজননের সহায়ক উপাদান সৃষ্টি করে। প্রথম হচ্ছে স্ফীতকন্দ বা টিউবার। দেখো চোখের সামনে, তো এক্সাম্পলটা হচ্ছে আলু। তাহলে স্ফীতকন্দের ক্ষেত্রে কি বলছে, আলুর যে চোখ কোনগুলোকে বলবো, এই যে এই অংশগুলোকে চোখ বলবো, যেখান থেকে কি সৃষ্টি হয়েছে, মুকুল সৃষ্টি হয়েছে। তাহলে এই আলুটা একটা কি পরিবর্তিত কাণ্ড, অর্থাৎ কাণ্ডটা যখন আন্ডারগ্রাউন্ড কাণ্ড যখন স্ফীত হয়ে মোটা হয়ে যখন রসালো প্রকৃতি একটা অংশ গঠন করেছে, তো তার আবার বিভিন্ন ধরনের দেখো চোখ বর্তমান, মুকুল বর্তমান, তো এই মুকুল থেকে আবার কি হবে, পুনরায় আবার একটা উদ্ভিদ সৃষ্টি হবে না, ক্লিয়ার না? তাহলে দেখো এটা হচ্ছে তোমার কাণ্ডের একটা পরিবর্তিত অংশ। তাহলে কাণ্ড তার কাজ করে দিল, সেখান থেকে আলুটা তৈরি হলো, সেই আলু তৈরি হওয়ার পর তার বিভিন্ন চোখ, বিভিন্ন মুকুল, অস্থানিক প্রকৃতির মূল দেখো নেই, এটা এখান থেকে কেটে গেছে। এটাকে আমি যদি মাটিতে কেটে চোখ বরাবর ভালো করে কেটে যদি বসিয়ে দিই, তাহলে কি হলো, এখান থেকে আবার অপত্য, তাহলে অঙ্গজ জননের সহায়কারী উদ্ভিদ হচ্ছে না ক্লিয়ার? তো স্ফীতকন্দ কি বললাম, যে আলুর পর্বের চোখ থেকে উৎপন্ন মুকুল যখন অঙ্গজ জননের সৃষ্টিকারী উদ্ভিদ অপত্য সৃষ্টি করছে, তখন তাকে বলা হচ্ছে স্ফীতকন্দ। ক্লিয়ার? আবার বলছি যে আলুর পর্ব, এই যে পর্ব, এখান থেকে সৃষ্টি যে চোখ, এই যে চোখ, ওকে, এই চোখ থেকে পর্বের চোখ থেকে সৃষ্টি মুকুল যখন অপত্য উদ্ভিদ সৃষ্টি করছে, তখন সেটাকে বলা যায় স্ফীতকন্দ। এক্সাম্পল কি হবে, এর এক্সাম্পল হবে আলু। মনে রাখবে, হ্যাঁ, আলুর হচ্ছে তোমার কি দেখা যায়, কি কাণ্ড, স্ফীতকন্দ বা টিউবার। নেক্সট আমরা দেখব যে গ্রন্থিকন্দ। নেক্সট হচ্ছে সেকেন্ড হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেমের মধ্যে গ্রন্থিকন্দ বা দেখো রাইজোম বলা হয়, কি গ্রন্থিকন্দ বা রাইজোমি। কি রাইজোমিটা কি, মাটির নিচে আনুভূমিক ভাবে কি হয়, কাণ্ডের পর্ব ও পর্ব মধ্য আঁশের মতো পাতলা স্বল্পপত্র থাকে এবং স্বল্পপত্রে পাক্ষিক মুকুল বর্তমান থাকে। বোঝা যাবে না, তাই তো? দেখো গ্রন্থিকন্দ, রাইজোমি, এক্সাম্পল হচ্ছে আদা, হলুদ আমার কাছে নেই, আদা আছে। তো মাটির নিচে অবস্থিত, আনুভূমিক ভাবে অবস্থান থাকে, এটা অনুভূমিক ভাবে, সেখান থেকে এই যে অংশগুলো দেখতে পাচ্ছ, এই যে এগুলো হচ্ছে কি শল্কপত্র, এই যে এইগুলো, তাই না? যে শল্কপত্র মানে ছালটা কভার্ড, এই শল্কপত্র হচ্ছে আঁশ আকৃতির। তো এই শল্কপত্র থেকে পর্ব থেকে যখন মুকুল সৃষ্টি হচ্ছে, মুকুল মানে এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, মুকুলটা সব জায়গায় নেই, এই মুকুল সৃষ্টি হচ্ছে, তাহলে এই কাক্ষিক মুকুল বলছে। তাহলে এই শল্কপত্রের পর্ব থেকে যখন কাক্ষিক মুকুল সৃষ্টি হয়, সেইখান থেকে এবারে এই মুকুল যখন বাড়তে থাকবে, এটাকে তখন আমি যদি এই আদাকে যদি সেই মাটির নিচে আবার বসাই, সেখান থেকে আবার কি হবে, আবার উদ্ভিদ সৃষ্টি হবে। তাহলে গ্রন্থিকন্দও কি করছে, অপত্য নতুন উদ্ভিদ সৃষ্টি সহায়তা করছে, তাই না? তাহলে কি বললাম, যে আনুভূমিকভাবে বর্ধিত কাণ্ডের পর্ব মধ্য থেকে আঁশের মতো পাতলা শল্কপত্র থাকে। কাণ্ডের পর্ব মধ্যে আঁশের মতো পাতলা এগুলো শল্কপত্র, এই দেখতে পাচ্ছ যেগুলো উপরে ছাল কভার্ড, এই শল্কপত্রের পর্ব থেকে কি হচ্ছে, যখন মুকুল সৃষ্টি হচ্ছে, কাক্ষিক মুকুল, এবং সেখান থেকে অপত্য সৃষ্টিকে বলা হচ্ছে। এক্সাম্পল হচ্ছে আদা। কার দেখা যায়,
এক্সাম্পল হচ্ছে আদা, হলুদ ইত্যাদি। ক্লিয়ার?